নমস্কার। ছন্দমাধুরীর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। কালকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম ঠাকুরদার গল্প। আজকে ঠান দিদির গল্প তো হতেই হয়, তাই না? তো আজকে আমি যে গল্পটি বলবো তার নাম ঠান দিদির বিক্রম। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমাদের এক ঠান দিদি ছিলেন। অবশ্য ঠাকুরদাদাও ছিলেন, নইলে ঠান দিদি এলেন কোত্থেকে? তবে ঠাকুরদাদাকে পাড়ার ছেলেরা ভালো রকম জানতো না। ঠাকুরদাদার নাম রামকানাই রায়, লোকে তাকে কানাই বলে ডাকতো, কেউ কেউ রায়মশাইও বলতো। ঠাকুরদাদাকে যে ছেলেরা জানতো না তার একটা নমুনা দিচ্ছি। ঠান দিদির বাড়িতে এক ঝাড় তলতা বাঁশ ছিল। ওই বাঁশে ভালো মাছ ধরার ছিপ হতো। একবার কয়েকটি ছেলে ছিপ তৈরি করবে বলে চুপি চুপি একটি বাঁশ কেটে রাস্তায় টেনে এনেছে। অমনি দেখে রায়মশাই সম্মুখে। তারা তখনই হাত জোড়ো করে বললে, আপনার পায়ে পড়ি ঠান দিদিকে বলবেন না? তিনি তো শুনে অবাক। আরে বলিস কি, আমার বাঁশ নিয়ে পালাচ্ছিস আর বলছিস বলবেন না? ছেলেগুলি সকলে মিলে কেবলই বলতে লাগলো, আপনার পায়ে পড়ি ঠান দিদিকে বলবেন না? তখন রায়মশাই বেগতিক দেখে বললেন, তোরা বাঁশ দিয়ে কি করবি? আগে ছিপ করব। আচ্ছা নিয়ে যা। তখন আবার দেখবেন ঠান দিদিকে যেন বলবেন না বলে ছেলেগুলো বাঁশ নিয়ে ছুট। এখন বোধ করি তোমরা বুঝতে পারছো রায়মশাই যে ঠাকুরদাদা তা অনেক ছেলেই জানতো না। ছেলেরা জানতো ঠান দিদির বাড়ি, ঠান দিদির বাঁশ ঝাড়, ঠান দিদির কাঁঠাল গাছ, বিশেষভাবে ঠান দিদির কুল গাছ আর পেয়ারা গাছ। ঠান দিদির পুত্র সন্তান নেই, কেবল 3টি মেয়ে। বড় মেয়ে দুটির বিবাহ হয়ে গিয়েছে, ছোটটির বয়স 9-10 বছর। ঠান দিদির বয়স 40-এর ওপর। বাড়িতে অন্য লোকজন নেই, কিন্তু তাহলেও ঠাকুরদাদা বিদেশে গেলে ঠান দিদির চৌকিদার বা ঘরে শোবার জন্য বুড়ো স্ত্রীলোকের দরকার হয় না। ঠান দিদি অনায়াসে একাই থাকেন। একবার ঠাকুরদাদা বিদেশে গিয়েছেন, ঠান দিদি কেবল ছোট মেয়েটিকে নিয়ে বাড়িতে আছেন। সেই সময় একদিন দুপুর রাত্রে মেয়েটি বলল, মা, কে যেন আমার গায়ে হাত দিল। ঠান দিদি বললেন, চুপ কর, কথা বলিস না। ঠান দিদি পূর্বেই টের পেয়েছেন ঘরে চোর ঢুকেছে। তারপর চোর যেই বাক্স প্যাটরার সন্ধানে ঘরের অন্যদিকে গিয়েছে, অমনি ঠান দিদি আস্তে আস্তে উঠে বাটনা বাটা শিলখানা এনে সিঁধের মুখে চাপা দিলেন। তোমরা শহরের ছেলেরা বোধহয় বুঝতে পারলে না সিঁধ কি। পাড়াগাঁয়ে অনেক মেটে ঘর, ওই সব মেটে ঘরে সিঁধকাঠি খুঁড়ে চোর ঘরের ভিতর ঢুকে চুরি করে। এইবার আরও মুশকিল হলো, সিঁধকাঠি কি? সিঁধকাঠি যে কি তা আমিও কখনো চোখে দেখিনি। সম্ভবত ওটা খন্তা বা শাবলের মতো লোহার কোনো অস্ত্র হবে। এই সিঁধকাঠি তৈরি সম্বন্ধে পাড়াগাঁয়ে একটা কথা আছে, চোরে কামারে কখনো দেখা হয় না। সিঁধকাঠি যখন লোহার অস্ত্র, তখন অবশ্যই ওটা কামারে গড়ে। কিন্তু চোর কি কামারের বাড়ি গিয়ে বলে, কর্মকার ভায়া, আমাকে একটা সিঁধকাঠি তৈরি করে দাও? নিশ্চয় না। তাহলে তো সেইখানেই সে চোর বলে ধরা দিল। কামার ভায়া চোরের নিতান্ত বন্ধু হলেও সময় মতো অন্য 2-10 জন বন্ধুর কাছে সে গল্পটা করবেই, দরকার হলে পুলিশের কাছেও বলতে পারে। তবে চোর কি করে সিঁধকাঠি গড়ায়? আমরা ছেলেবেলায় শুনতাম, চোরের সিঁধকাঠির দরকার হলে চোর একখানি লোহা আর একটি আধুলি রাত্রে কামারশালার এমন একটা জায়গায় রেখে যায় যে কামার সকালে কামারশালা খুলবার সময়েই সেটা তার নজরে পড়ে। তখন কামার অন্য কাজ বন্ধ রেখে সকলের অসাক্ষাতে সিঁধকাঠিটি তৈরি করে। কামারশালা বন্ধ করবার সময় ঠিক সেই জায়গায় সেটি রেখে দেয়।
রাত্রে চোর এসে সেটি নিয়ে যায়। এখন আসল কথা শোনো। ঠানদিদি সিঁধের মুখে শিলটি চাপা দিয়ে তার পাশে চুপ করে বসে আছেন। তারপর চোর একটি বাক্স এনে সিঁধের কাছে যেমন নামিয়েছে অমনি ব্যাটাকে জাপটে ধরেছেন। তখন চোর নাকি সুরে বলল, মা ঠাকুরন ছেড়ে দিন। ঠানদিদি বললেন, বল বেটা তুই কে, নইলে এখনই পাড়ার লোক ডেকে তোকে শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থা করব। চোর দেখলো নাম না বললে আজ নিষ্কৃতি নেই, কাজেই বলল, মা ঠাকুরন আমি শীতল। তা শুনে ঠানদিদি বললেন, কত ভাগা, মরতে আর জায়গা পাওনি, যাও ওই বাইরে কলসি আছে, পুকুরে গিয়ে জল আনো, তারপর কাদা করে শীত বোঝাও। ওই গোয়ালে গোবর আছে, গোবর দিয়ে ভেতর বার ভালো করে নিকিয়ে দিয়ে যাও। আমি সকালে উঠে এসব হাঙ্গামা করতে পারবো না। শীতল তখন কলসিটি নিয়ে আস্তে আস্তে পুকুর ঘাটে গেল। তখন ফাল্গুন মাস, পাড়া গায়ে বেশ শীত। সেই শীতে পুকুর থেকে জল এনে কাদা করে শীত বুঝিয়ে ভালো করে নিকিয়ে তবে শীতল ছুটি পায়। তোমরা চালাক ছেলেরা ভাবছো চোরটা কি বোকা, কলসি নিয়ে অমনি পালালো না কেন? শীতল কলসি নিয়ে পালালে তার কি দশা হতো তা আরেকদিন তোমাদের বলবো। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন। আসি।